আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা সকলে অবগত আছি কোভিড-19 করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে স্বাভাবিক স্কুল, কলেজের, ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। সেই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে আজকে যারা সংযুক্ত হয়েছে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-1601। কোর্সের নাম মুসলিম ইতিহাস তত্ত্ব, খিলাফত, ভারতের সুলতানি ও মুঘল আমল। আজকের লেকচার নাম্বার 11। লেকচারের শিরোনাম ভারত উপমহাদেশে মুসলিম ইতিহাস চর্চার প্রারম্ভিক যুগ। আমি আছি শেখ জালাল উদ্দিন, তোমাদের সাথে সহযোগী অধ্যাপক, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাস ইতিহাস চর্চার উপরে কয়েকটি ক্লাস করেছি, 10টি ক্লাস। আজকে আমাদের আলোচনার শেষ পর্ব, শেষ ক্লাস। আজকের ক্লাসে মোটামুটি আমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস চর্চার আরো কয়েকটি দিক আলোচনা করে আমরা আমাদের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। মূলত ভারতীয় উপমহাদেশের আজকের যে আলোচনা ইতিহাস চর্চা, তার উপরে মূলত আজকের আলোচনার প্রধান বিষয়গুলো আহমদ বিন ইয়াহয়া বিন জাবির আল বালাজুরি ও তার গ্রন্থ ফুতুহ আল বুলদান, চাষনামা বা তারিকি হিন্দ ও সিন্ধ, আবু রায়হান আল বিরুনি ও তার তারিক আল হিন্দ, হাসান নিজামী তাজুল মাসির, মিনহাজউদ্দিন সিরাজ এবং তার আলোচনা তাবাকাতে নাসিরি। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রারম্ভিক পর্যায়ের ইতিহাস জানার একটা আকর গ্রন্থ এই মিনহাজউদ্দিন সিরাজের তাবাকাতে নাসিরি। আমরা আজকে প্রথমে আলোচনা করি আহমদ বিন ইয়াহয়া বিন জাবির আল বালাজুরি ও তার গ্রন্থ ফুতুহ আল বুলদান এর উপরে ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে কি অবদান গ্রন্থটি রেখেছে। আমরা জানি বালাজুরির আরো একটি প্রখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থটির নাম আনসাব আল আশরাফ। মূলত ফুতুহ আল বুলদান গ্রন্থটি প্রাক মুসলিম আরব থেকে মুসলমানদের সিন্ধু বিজয় পর্যন্ত আলোচনা করা হয়েছে। তিনি আব্বাসীয় খেলাফতের আল মুতাওয়াক্কিল, এই আল মুতাওয়াক্কিলের দরবারে চাকরি করতেন। সেই সুবাদে আল মুতাওয়াক্কিলের দরবারের একজন কর্মকর্তা হওয়ার কারণে তিনি সরকারি নথিপত্র, দরবারি আদব কায়দা, নিয়ম কানুন সব সম্পর্কে অবহিত ছিলেন। সেই জন্য সেই তথ্য সেখান থেকে সংগ্রহ করেছেন এবং সিন্ধুর মুসলিম শাসনের ইতিহাসের তথ্য সংগ্রহ করেছেন। এবং তিনি আরো কয়েকজন ঐতিহাসিক যেমন মনসুর বিন হাতিম, তারপরে তোমার আল মাদাইনি, ইবনে আল কালবি, এদের থেকেও তথ্য সংগ্রহ করে তিনি তার গ্রন্থকে সমৃদ্ধ করেছেন। তার ফুতুহ আল বুলদান মুসলমানগণ কর্তৃক ভারতীয় উপমহাদেশের পশ্চিম অঞ্চল অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চল অভিযানের ধারাবাহিক বর্ণনা তার এই গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি সিন্ধুর, মুলতান, পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানদের বিজয় সম্পর্কে এবং সেই অঞ্চলের বিজয়ের ঘটনা প্রবাহ, শিষ্টাচার, নিয়ম, সভ্যতা, উদারতা, মুসলমানদের সম্প্রীতি, সমাজ সংস্কৃতি ব্যাপক আলোচনা করেছেন। এবং সেই সাথে অমুসলিম সম্প্রদায়ের যে রোগ হয়েছে, তাদের যে মুসলমানদের আচার আচরণ, যে ভালো লাগা থেকে তাদের ভালোবাসা, তাদের সম্প্রীতির স্থাপন,
বিভিন্ন বিষয় সম্পর্কে তার ফুতুহাল আলোচনা করেছেন। আরেকটি গ্রন্থ আমরা দেখি চাষনামা বা তারিখে হিন্দ ও সিন্ধ। মূলত এই তারিখে হিন্দ আর সিন্ধ বা যাকে বলি আমরা চাষনামা, এর সিন্ধুর আঞ্চলিক ইতিহাস। এই সিন্ধুর আঞ্চলিক ইতিহাসের একটা প্রখ্যাত দলিল। আরবদের সিন্ধু বিজয়ের ঘটনাবলী এই চাষনামাতে উল্লেখিত আছে। তবে এই চাষনামা এলফিনস্টন সাহেব এটাকে তারিখে হিন্দ বা সিন্ধ বলেছেন। তিনি মূলত নিজামউদ্দিন বখশি এবং এই গ্রন্থটিকে চাষনামা বলেছেন, আর এলফিনস্টন বলেছেন এটা তারিখে হিন্দ ও সিন্ধ। মূলত চাষনামা গ্রন্থটি মূল আরবি শব্দ থেকে ফার্সিতে অনুদিত হয়েছে এবং বিভিন্ন প্রেক্ষিত বিচারে দেখা গেছে যে 712 খ্রিস্টাব্দ থেকে মোহাম্মদ বিন কাসিমের বিজয় অর্জনের পর থেকে মূলত যে সরকারি কর্মকর্তা, কোন একজন সরকারি কর্মকর্তা বা উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তিনি এই চাষনামাটি মানে রচনা করেছেন এবং এর সিন্ধুর যে মুসলমানদের শাসন, মুসলমানদের এখানকে আচার আচরণ, তাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আলোচনা এখানে করা হয়েছে। মূলত 712 থেকে 754 খ্রিস্টাব্দের মধ্যে ঘটনাবলী সমূহ এর মধ্যে আলোচিত হয়েছে এবং গ্রন্থটি মূল আরবি ভাষা থেকে মোহাম্মদ বিন আলী বিন হামিদ বিন আবু বকর কুফি কর্তৃক গ্রন্থটি আরবি থেকে ফার্সিতে অনুবাদ করা হয়েছে। সিন্ধুর আঞ্চলিক ইতিহাস এবং মুসলিম শাসন অধীনে যে জনগণের অবস্থা, তাদের চালচলন, তাদের রীতিনীতি এবং পার্শ্ববর্তী তাদের পাশাপাশি যে মুসলিম সম্প্রদায় বসবাস করত তাদের চালচলন, আচার-আচরণ, রীতিনীতি সম্পর্কে ব্যাপক আলোচিত হয়েছে। এছাড়া আরেকটি গ্রন্থ আমরা দেখি আবু রায়হান আল বিরুনির তারিক আল হিন্দ। প্রখ্যাত ঐতিহাসিক আবু রায়হান আল বিরুনি, তিনি একজন দার্শনিক পণ্ডিত ব্যক্তি, তিনি একজন গণিতবিদ, তিনি একজন জ্যামিতিবিদ, অর্থাৎ বিভিন্ন শাস্ত্রে তার ব্যাপক পাণ্ডিত্য তার ছিল। সুলতান মাহমুদের দরবারে তিনি চাকরি পেয়েছিলেন তার এই জ্ঞান গর্ভ মানে জ্ঞান অনুশীলনের কারণে। ভারতে থাকাকালে তিনি মূলত ভারতে অবস্থানকালে ভারতীয় ভাষা রপ্ত করেছেন। 40 বছর ধরে তিনি ভারতে অবস্থান করেছেন, এখানে চাকরি করেছেন। এখানকার মাটি মানুষের সাথে তার সম্পর্ক হয়েছে, ধর্ম, দর্শন, ইতিহাস এবং মানুষের বিশ্বাসের সাথে তার সম্পর্ক হয়েছে এবং এই গ্রন্থে তিনি এই গ্রন্থের ভিতরে তার বাস্তব অভিজ্ঞতার সন্নিবেশ ঘটিয়েছেন। তিনি জ্ঞান চর্চা করেছেন, অধ্যয়ন করেছেন, অনুশীলন করেছেন এবং এমন পরিমাণে তিনি জ্ঞান চর্চা করতেন, এত বেশি অধ্যয়ন করতেন যে অনেকে ঐতিহাসিক বলছেন যে মূলত আবু রায়হান আল বিরুনি জ্ঞান চর্চায় এত আত্মনিয়োগ করতেন, লেখালেখিতে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে কখনো কলম থেকে তার হাত বিচ্ছিন্ন হতো না। বছরে 2 দিন মাত্র তিনি তার খাদ্য এবং বস্ত্র সংগ্রহের জন্য বেরোতেন, সেটা হচ্ছে নওরোজ উৎসব এবং মিহিরজান উৎসব। বাকি সময়টা তিনি এত ব্যাপকভাবে জ্ঞান অর্জন করেছেন। তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের আলোকে ভারতের ইতিহাস, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তির উপর ব্যাপক আলোচনা করা হয়েছে এখানে এবং জ্যোতির্বিজ্ঞানে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং তার রচিত গ্রন্থ সুলতান আল মাসুদের নামে উৎসর্গ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানের কানুন আল মাসুদি, কানুন আল মাসুদ আল হায়া ওয়াল নজুম, এই নজুমত, এটা এই গ্রন্থ রচনা করার কারণে শাসক আল মাসুদি মানে মাসুদ, সুলতান মাসুদ তাকে একটা হস্তি ভর্তি রৌপ্য মুদ্রা তাকে দান করেছিলেন। তাহলে কত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন আবু রায়হান আল বিরুনি। এছাড়া আরেকজন আছেন হাসান নিজামী। আমরা হাসান নিজামীর তাজুল মাসির নামক গ্রন্থটির কথা জানি। হাসান নিজামী তার তাজুল মাসির গ্রন্থটি বৃহত্তপূর্ণ কর্মের মুকুট নামে অভিহিত। ভারতের স্থায়ীভাবে মুসলিম শাসনের প্রাথমিক পর্যায়ের ইতিহাস তুলে ধরা হয়েছে। 1191 খ্রিস্টাব্দ থেকে 1229 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে তুর্কি শাসনের ইতিহাস এখানে বিধৃত হয়েছে। এই গ্রন্থটিতে রাজনৈতিক ইতিহাস ছাড়াও সমাজ, সংস্কৃতি, জীবনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে তার এই গ্রন্থে। মূলত
যুদ্ধ অস্ত্রের বর্ণনা দেওয়া হয়েছে, বিভিন্ন যুদ্ধ প্রকারণের বর্ণনা দেওয়া হয়েছে, সঙ্গীতের বর্ণনা দেওয়া হয়েছে, সঙ্গীত যন্ত্রের বর্ণনা দেওয়া হয়েছে, বিভিন্ন অলংকার আদি ব্যবহারের, যে সমস্ত ভারতীয়রা অলংকার ব্যবহার করতো তারও বর্ণনা এতে আলোচিত হয়েছে। ভারতীয়দের সাজ পোশাকের কথা আলোচিত হয়েছে, আসবাবপত্রের বিষয় আলোচিত হয়েছে। এভাবে ভারতের ত্রয়োদশ শতাব্দীর সমাজ ও সংস্কৃতি জীবনের উপরে আলোকপাত করা হয়েছে তার এই তাজুল মাসির নামক। আরেকজন ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজ, তিনি গজনিতে তার জন্ম হয়েছিল। 18 বছর বয়সে তিনি মূলত কর্মময় জীবন শুরু করেছিলেন। 1221 খ্রিস্টাব্দে তিনি চেঙ্গিস খান যখন ঝিলাম নদী অতিক্রম করে খোরাসান আক্রমণ করেছিল, খোরাসানে প্রবেশ করেছিল, তখন মিনহাজ তার এই ভারতে এসেছিলেন এবং আসার চেষ্টা করেছিলেন, ভারতে আসার চেষ্টা করেছেন, কিন্তু ওই মানে আক্রমণের কারণে, মঙ্গল আক্রমণের কারণে, প্রতিকূল পরিবেশের কারণে তিনি ভারতে আসতে পারেন নাই। শেষ পর্যন্ত তিনি 1227 খ্রিস্টাব্দে তিনি গজনিতে এসেছিলেন এবং গজনি এবং বানিয়ার পথে মূলত তিনি নৌযান যোগে সিন্ধুর উচ্চ নামক স্থানে অবতরণ করেছিলেন এবং এখানে এসে তিনি তার জ্ঞান সাধনা আত্মনিয়োগ করেছিলেন। তিনি অনেক বেশি পণ্ডিত ছিলেন, বিনম্রতা বাগধিতা মুগ্ধ হয়ে উসের মুলতানের শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচ্চা তাকে মূলত ওইখানকার একটি মাদ্রাসাটির নাম হচ্ছে ফিরোজিয়া মাদ্রাসা, ওই ফিরোজিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে তাকে নিয়োগদান করেছিলেন এবং তার পুত্র সালাউদ্দিন বাহরাম শাহের সৈন্য দলের কাজীর পদে তাকে নিয়োগদান করেছিলেন। ইলতুৎমিশের আক্রমণ যখন হয়েছিল তখন তিনি নাসিরউদ্দিন কুবাচ্চার অধীনে থাকার কারণে থেকে গ্রেপ্তার হয়েছিলেন। বন্দী হয়ে তিনি আবার ইলতুৎমিশের অধীনে আনুগত্য স্বীকার করলেন। পরে ইলতুৎমিশ তার জ্ঞান এবং পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে তখন ইমাম, খতিব, কাজীর পদ দান করেছিলেন। এছাড়া আমরা আরেকটি বিষয়, মিনহাজউদ্দিন সিরাজের তাবাকাতে নাসিরি, ভারতে মুসলিম শাসনের ইতিহাস প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ের ইতিহাস, এই তাবাকাতে নাসিরি একটি আকর গ্রন্থ। এই তাবাকাতে নাসিরি গ্রন্থটি 23টি তবকে বিভক্ত। মূলত এই 23টি তবকের পর্যালোচনা করে যে মুখ্য বিষয়গুলো বেরিয়ে আসে তা হলো প্রাচীন নৃপতি ও রসুল এক নম্বরে। দ্বিতীয় নম্বরে এখানে আমরা স্লাইডে দেখিয়ে দিছি প্রাচীন নৃপতি ও রসুল। দ্বিতীয় নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিনের উমাইয়া ও আব্বাসীয় বংশের শাসকগণ সম্পর্কে। তিন আমার অনারব রাজবংশ, এই অনারব রাজবংশের মধ্যে মূলত আছে যেমন পেশদাদান, কায়ানিয়া, আসকানিয়া, সামানিয়া, আকাসিরা। 4 নম্বরে অপ্রধান রাজবংশ এবং অন্যান্য মুসলিম রাজবংশ। 5 নম্বরে দিল্লির সুলতানগণ ও তাদের আমত্তবর্গ এবং 6 নম্বরে মঙ্গল আধিপত্য। এটাকে আবার মূলত কনসোলিডেট করা হয়েছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে ওই মানে ইসলামী আমলের মহানবী ইসলাম, খোলাফায়ে রাশিদিনের আমল এবং রাজবংশের ইতিহাস, এবং পরবর্তীতে দিল্লির সুলতানগণের ইতিহাস, আর আছে মঙ্গলদের আধিপত্যের ইতিহাস। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস হিসেবে তাবাকাতে নাসিরি মূল্যায়ন মূলত আমির খসরু 35 বছর যাবৎ এই ইতিহাস রচনা করেছেন। তার গ্রন্থের সংখ্যা 92টি, বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। তার শ্রেষ্ঠ 7টি গ্রন্থের কিরান আস-সাদাইন, দেওয়ান আল কুররাতুল কামালের অন্তর্ভুক্ত মিফতাহ আল ফুতুহ, তারপরে তোমার আশিকা, খাজাইন আল ফুতুহ, নহশিপর, তুগলকনামা, ইনশা ই আমির খসরু, এই গ্রন্থগুলো তার বিশেষভাবে উল্লেখযোগ্য। তুগলক ও পরবর্তী সুলতানি আমলের ইতিহাস এবং ঐতিহাসিক আব্দুল মালেক ইসামি, জিয়াউদ্দিন বারানি, শামসুদ্দিন ফিরোজ আফিফি। এছাড়া ছিল ইয়াহিয়া বিন আহমদ সরহিন্দ, আর একজন ছিল প্রখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা, যার নাম সবাই আমরা জানি। আব্দুল মালেক ইসলামের ফুতুহ আল সালাতিনে এই গ্রন্থে তিনি সুলতান মাহমুদের গৌরবময় কর্মকাণ্ডের বর্ণনা দিয়েছেন এবং গজনির সুলতান মাহমুদ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস তিনি উপস্থাপন করেছেন। এছাড়া মূলত জিয়াউদ্দিন বারানি আরেকজন প্রখ্যাত ঐতিহাসিক,
1235 থেকে 1359 খ্রিস্টাব্দ পর্যন্ত জিয়াউদ্দিন বারানির অবস্থান। জিয়াউদ্দিন বারানি মূলত জন্ম তার বারান শহরে এবং 1285 খ্রিস্টাব্দে তার জন্ম। তার বংশগত দিক থেকে তিনি প্রথম মূলত ভারতীয় মুসলিম ঐতিহাসিক। তিনি কোরআন, হাদিস, তাফসীর, ফিকাহ, নীতিশাস্ত্র, ইতিহাস, অধিবিদ্যা প্রভৃতি বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন। তার ইতিহাস গ্রন্থ তারিখ-ই-ফিরোজ শাহী, ফিরোজ শাহ তুগলকের নামে এই তারিখ-ই-ফিরোজ শাহী তিনি উৎসর্গ করেছেন। এবং তারিখ-ই-ফিরোজ শাহীতে যে সকল সুলতানগণের ইতিহাস বিবৃত হয়েছে তা হলো মূলত মামলুক বংশ, মামলুক রাজবংশ, সুলতান গিয়াসউদ্দিন বলবন ও সুলতান মইজউদ্দিন কায়কোবাদের ইতিহাস, খলজি বংশ ও ফিরোজ শাহের প্রথম 6 বছর পর্যন্ত মূলত তার এই তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থে আলোচনা করেছেন। মূলত আমাদের ভারতের ঐতিহাসিকদের মধ্যে একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক এবং বলা যায় ভারতীয় ইতিহাস তত্ত্ব, ভারতীয় ইতিহাস চর্চার একজন অন্যতম দিকপাল তিনি। ভারতের যে সমস্ত মূল্যবান ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, উপাদান পাওয়া যায় মূলত তারই আলোচনা থেকে, এবং তারিখ-ই-ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারানি তার একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক, যেখান থেকে আমরা নির্ভরযোগ্য তথ্য পাই। তিনি মূলত এখানে শাসক বর্গের মূল আলোচনা, শাসক বর্গের যে ধারাবাহিক শাসনকাল সম্পর্কে ব্যাপক আলোচনা এখানে করেছেন। আমরা একটু ব্যাকে যেতে চাচ্ছিলাম, যে জন্য মূলত এখানে আমরা আমির খসরু সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। মূলত আমির খসরু 35 বছর ধরে তো শাসন কর্তৃত্বে ছিলেন, তার কেরানা সাইদিন সাহেব বলছিলেন। এছাড়া তার আরো কয়েকটি গ্রন্থের নাম আমরা বলেছি। মূলত আমির খসরু ভারতীয় ইতিহাসের একজন অন্যতম দিকপাল। তিনি মূলত ভারতীয় ইতিহাসের উপরে ব্যাপক আলোচনা করেছেন এবং তিনি ভারতীয় ইতিহাসের উপরে ব্যাপক আলোচনা করেছেন এবং তার আলোচনা থেকে মূলত ভারতের অনেক তথ্য আমরা পেয়ে থাকি, যেটা নির্ভরযোগ্য তথ্য, এবং পরবর্তী ঐতিহাসিকগণ আমির খসরুর এই অসংখ্য গ্রন্থরাজির উপর নির্ভর করে অনেক নির্ভরযোগ্য ইতিহাস। এখন আসি আমরা শামস সিরাজি আফিফ। আফিফ মূলত তার গ্রন্থের নাম হচ্ছে তারিখ-ই-ফিরোজ শাহী। তবে বারানির গ্রন্থের সাথে তার পার্থক্য এই যে তিনি ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল নিয়েই বেশি আলোচনা করেছেন। তার মৃত্যুর পরে আমির তৈমুর মূলত দিল্লি ধ্বংস করেছিলেন এবং 1398 থেকে 99 খ্রিস্টাব্দে এই আলোচনাও মূলত তার এই আলোচনার মধ্যে শামস সিরাজি আফিফের আলোচনা এসেছে। এখানকার ভারতীয় জনগণের জীবন চরিত, ভারতীয় মানুষের অবস্থা, তাদের রাজনীতি, তাদের কালচার, তাদের ধর্ম, তাদের কুসংস্কার, হিন্দুদের যে সমস্ত ধর্মীয় নিয়ম কানুন, বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যাপক আলোচিত হয়েছে। এবং মূলত তার এই শামস সিরাজি আফিফের তারিখ-ই-ফিরোজ শাহী ভারতীয় ইতিহাসের একটা অত্যন্ত মূল্যবান নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে পরিগণিত হয়ে থাকে। এছাড়া আরেকজন ঐতিহাসিক, তার নাম হচ্ছে ইয়াহিয়া বিন আহমদ সরহিন। ইয়াহিয়া বিন আহমদ সরহিন তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন। তার গ্রন্থের একটি প্রখ্যাত গ্রন্থ, তার নাম আছে তারিখ-ই-মুবারক শাহী। এই তারিখ-ই-মুবারক শাহী গ্রন্থটিতে তিনি মূলত দিল্লির শাসন সম্পর্কে বা দিল্লির যে সমস্ত
বর্ণনা তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মূলত সৈয়দ বংশের আলোচনা। তিনি সৈয়দ মুইজউদ্দিন মোবারক শাহের নামে তার এই গ্রন্থটি উৎসর্গ করেছেন এবং সৈয়দ বংশের ইতিহাস জানার একটা আকর গ্রন্থ হিসেবে পরিচিত এই ইয়াহিয়া বিন আহমদ সরহিন্দের তারিখি মোবারক শাহী। মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে তিনি মোবারক শাহের উত্তরাধিকার মোহাম্মদ শাহের রাজত্বকাল পর্যন্ত প্রধান ঘটনাবলী এখানে আলোচনা করেছেন এবং 1445 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই মূলত সৈয়দ বংশের শাসন আলোচনা করেছেন, তাদের শাসন সংস্কার আলোচনা করেছেন, তাদের রীতিনীতি, তাদের কলা কৌশল, রাষ্ট্রীয় নিয়ম কানুন আমরা ব্যাপক এখান থেকে পেয়ে থাকি। এই সময় ভারতীয় জনগণের অবস্থা, তাদের বিশ্বাস, মুসলমানদের সাথে সম্পর্ক, এই সম্পর্কদের এই তারিখি মোবারক শাহী গ্রন্থ থেকে আমরা লাভ করে থাকি। আর একজন প্রখ্যাত ব্যক্তিত্ব যার নাম ইবনে বতুতা। আমরা সকলে ইবনে বতুতার নাম জানি। তিনি উত্তর আফ্রিকার মরক্কোর তানজিয়ারের অধিবাসী ছিলেন। মূলত তিনি ভ্রমণ বিলাসী ছিলেন একজন। তিনি ভ্রমণ পছন্দ করতেন, তেমনি তিনি একজন ঐতিহাসিক। মূলত তিনি ভারতবর্ষে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসে তিনি মোহাম্মদ বিন তুগলক তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে তিনি মূলত কাজীর পদে নিয়োগদান করেছিলেন। তিনি কাজীর পদে থাকাকালীন সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন তথ্য তার হাতে এসেছিল এবং বিভিন্ন মানুষের সাথে তার সংযোগ হয়েছিল এবং ফলে তিনি এইখানকার ভারতের মোহাম্মদ বিন তুগলকের ইতিহাস সহ তার পূর্ববর্তী শাসকদের সম্পর্কে ব্যাপক আলোচনা তার ভ্রমণ বৃত্তান্ত রেহলাতে পাওয়া যায়। মূলত তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, যার উপরে নির্ভর করে ভারতীয় ইতিহাসের বা ভারতীয় মাটি ও মানুষের অনেক তথ্য এখান থেকে পাওয়া গেছে। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর এবং জনগণের অসীম দুর্ভোগের কথা তিনি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। এছাড়া তিনি মূলত এই গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল সম্পর্কে আলোচনা করেছেন। তার আলোচনার মধ্যে ব্যাপকভাবে এটা পরিব্যাপ্ত হয়েছে। এছাড়া তিনি এখান থেকে বাংলায় এসেছিলেন। বাংলায় তখন বাংলার শাসনকর্তা ছিলেন ফখরউদ্দিন মোবারক শাহ, যারাকে আমরা বলি প্রথম স্বাধীন সুলতান। এই ফখরউদ্দিন মোবারক শাহের সময় তিনি বাংলায় এসেছিলেন এবং বাংলা পরিভ্রমণ করেছিলেন। বাংলা ভ্রমণকালে তিনি বাংলার যে প্রাকৃতিক অবস্থা, সেই প্রাকৃতিক অবস্থার চমৎকার বর্ণনা দিয়েছেন। যেমন এটাকে দোজক খিপুরি নিয়ামত বলেছেন, অর্থাৎ নিয়ামতে ভরা দোজক। এখানে ফল ফসল এমন পরিমাণে আছে যে মানুষ খেয়ে পারে না, সেদিক থেকে মানুষ খুব বেহেশতের মতো শান্তিতে আছে। আবার এখানে এমন কর্দমাক্ত পরিবেশ, বৃষ্টি বাদল, মশার উপদ্রব, বিভিন্ন রকম কীট পতঙ্গের উপদ্রব, রাস্তাঘাট কর্দমাক্ত, জলের মধ্যে দিয়ে যেতে হয়, নৌকা যোগে ছাড়া যাওয়া যায় না, অনেক গাছগাছালি, অনেক রকম জঙ্গলাকীর্ণ এলাকা, এই জন্য কষ্টদায়ক এলাকা আবার বলেছেন। এই জন্য বলতে এটা দোজখপুরী নিয়ামতে ভরা দোজখ। তিনি এই সময় বাংলার যে সৌন্দর্য, বাংলার যে সামাজিক অবস্থা, বাংলার যে প্রাকৃতিক অবস্থার ব্যাপক এবং সুন্দরভাবে তার গ্রন্থপঞ্জিকে তুলে ধরেছেন। তিনি এই আলোচনা করতে যে মজার উপমা তুলে ধরেছেন এবং বাংলার মানুষের যে সৌহার্দ্য, সম্প্রীতি, সরলতা, এটার আলোকপাত করেছেন। বা তাদের জীবন যাপন, তারা অতি অল্প মূল্যে সম্পদ কিনতে পারে, দ্রব্য কিনতে পারে, দ্রব্য মূল্যের উপরে একটা তালিকা দিয়েছেন যে এত কম মূল্যে মানুষ জীবন যাপন করতে পারে, একেবারে সাদা সিধা জীবন যাপন করে। ব্যাপক আলোচনা তার এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন। তাছাড়া তিনি মূলত এখানে একজন দরবেশের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, যেমন অনেক ইতিহাসে উল্লেখ আছে। তিনি সিলেটে গিয়েছিলেন এবং সিলেটের মূলত শাহজালালের সাথে দেখা হয়েছিল। যদিও মতবিরোধ আছে যে কোন শাহজালাল
মানে জালালউদ্দিন তাবরেজির সাথে দেখা হলো, না এই শাহজালালের সাথে দেখা হলো, এটা নিয়ে মতবিরোধ আছে। তারপরেও আমরা বলতে পারি যে তিনি একজন জ্ঞানী তাপস ব্যক্তির সাথে তার দেখা হয়েছিল এবং সাক্ষাৎ হয়েছিল, এবং তারপরে তিনি এখান থেকে আবার চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার যে রেলা, তার ভ্রমণবঞ্জি তিনি যেটা লিখেছিলেন সেটা পথে হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে দেশে যে তিনি তার এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তিনি তার ভ্রমণবঞ্জি লিখেছিলেন। তো যাই হোক, এভাবে মূলত তিনি ইবনে বতুতার যে আলোচনা, ইবনে বতুতার যে গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা বাংলা ভারতের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি, নির্ভরযোগ্য তথ্য পেয়ে থাকি। এছাড়া আমরা এখন আজকে আরেকটু আলোচনা করি মুঘল ইতিহাস চর্চা। মুঘল আমলে ইতিহাস চর্চার একটা ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন প্রাথমিক পর্যায় থেকে আরেকটু বড় পর্যায়ে চলে এসছে। তখন মুঘল ইতিহাস চর্চার উপরে মূলত যারা বিশেষভাবে পারদর্শী ছিলেন তারা নিয়ে মানে এখানে মূলত বংশভিত্তিক বা জীবনী ভিত্তিক ইতিহাস রচিত হয়েছে বেশি। তুজুকি বাবরি আমরা দেখি, অর্থাৎ প্রথম শাসক বাবর, তিনি তার নিজের আত্মজীবনী লিপিবদ্ধ করেছেন। এবং বাবর একজন সুপণ্ডিত ছিলেন, তার পাণ্ডিত্য ছিল, তিনি একদিকে লেখনী তার ক্ষুরধার ছিলেন, তার মেধা ছিল, তার শক্তিও ছিল। তিনি যেমন সিংহের মতো শক্তিশালী ছিলেন, আবার লেখনীতেও তিনি শক্তিশালী ছিলেন। তিনি আরবি, ফার্সি ও তার নিজের মাতৃভাষা তুর্কি, তিনটে ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি নিজের আত্মচরিত নিজেই রচনা করেছেন এবং তিনি তৈমুর থেকে যে তার চেঙ্গিস খান, তৈমুর লং, এই যে বিভিন্ন বংশের সাথে তার রক্তের সম্পর্ক আছে, তার মাতার দিক থেকে তিনি, পিতার দিক থেকে তিনি তৈমুর এবং চেঙ্গিসের বংশধর, এই দুটো বড় বড় বংশের তার রক্ত তার ধমনীতে আছে, চমৎকার ভাবে তিনি এটা বর্ণনা করেছেন। তিনি এখান থেকে তিনি তার সমরখন্দে, বোখারায় তার যে পরাজয় হলো, তারপর সেখান থেকে তিনি ভারতবর্ষের দিকে আসলেন, তিনি আফগানিস্তানের জয় করলেন, এখানে কাবুল কান্দার দখল করে এখানে শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। এরপর এখান থেকে তিনি ভারতবর্ষে আসলেন। কিভাবে ভারতে আসলেন, কিভাবে ভারতে এসে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তার বিজয় কাহিনী, তার গল্প, তার সবকিছু সুন্দরভাবে বিবৃত করেছেন। এবং তিনি ভারতের মানুষের কথা, ভারতের সমাজের কথা, সংস্কৃতির কথা, হিন্দুদের যে সভ্যতা সংস্কৃতি, তাদের যে ধর্ম বিশ্বাস, তাদের যে চেতনার উপরে তিনি ব্যাপক আলোচনা করেছেন তার এই আত্মজীবনীতে। এছাড়া আরেকজন ঐতিহাসিক এখানে গুলবাদন বেগম, তিনি বাবরের মেয়ে ছিলেন। তিনি মূলত তার নিজের ভাই হুমায়ুনের জীবনীর উপরে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম ছিল হুমায়ুন নামা। সম্রাট আকবরের নির্দেশে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। আকবর তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার পিতার উপরে একটি গ্রন্থ রচনা করো। তখন তিনি তার নিজের ভাই হুমায়ুনের উপরে এই গ্রন্থটি রচনা করেছিলেন, যার নাম হচ্ছে হুমায়ুন নামা। মূলত বাবরের প্রতিষ্ঠা থেকে শুরু করে হুমায়ুনের উত্থান, হুমায়ুনের পরাজয়, হুমায়ুনের যে জীবনের যে উত্থান পতন, এ বিষয় সম্পর্কে ব্যাপক আলোচনা এখান থেকে পাওয়া যায়। এটা ইতিহাসের একটা চমকপ্রদ উপযোগ্য বিষয়। এছাড়া আরেকটি গ্রন্থ আমরা জানি, আবুল ফজলের আইনে আকবরী। এটা রচনা করেছেন আবুল ফজল। আমরা আবুল ফজল সম্পর্কে জানি, আবুল ফজল একজন সভাসদ ছিলেন, কবি, অত্যন্ত প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন। এবং আমরা জানি আকবর তিনি অনেক তার যে সভাসদ দ্বারা পরিবেষ্টিত থাকতেন, জ্ঞানী গুণীদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন। এই তার মধ্যে আবুল ফজল ছিল তার অন্যতম ব্যক্তিত্ব। শিক্ষা সংস্কৃতিতে আবুল ফজলের পাণ্ডিত্যে তিনি মুগ্ধ ছিলেন। এই জন্য আবুল ফজল তার উপরে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। ইভেন আকবরকে তার যে চিন্তা চেতনার পরিবর্তন ঘটানোর বিষয়ে পরামর্শ তিনি দিয়েছিলেন। মূলত আকবর যে নিজে তিনি ইলাই নামক একটি ধর্ম প্রতিষ্ঠান, একটি ধর্মীয় গ্রন্থ বা একটি আইন, ধর্মীয় আইন রচনা করেছিলেন মূলত এই আবুল ফজলের পরামর্শে। এবং আবুল ফজলের এই সময় যেহেতু আকবরের গ্রন্থাগারে, আকবরের অনুবাদখানায় প্রচুর পরিমাণে জ্ঞানী গুণীদের সমাবেশ হতো, সেই জ্ঞানী গুণীরা যে আলোচনা করত, সেই আলোচনা থেকে আকবরের মধ্যে যে জ্ঞানটি প্রবেশ করানো হয়েছিল,
সেটা হচ্ছে সর্বধর্মের সার নিয়ে একটি ধর্ম তৈরি করা। কেননা মূলত এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আবুল ফজল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আকবরকে পরামর্শ দিয়েছিলেন, যাতে হিন্দু সহ অমুসলিম জনসাধারণ যাতে আকবরের প্রতি প্রীত হয়, তার জন্য তিনি এই এই পরামর্শ তাকে দিয়েছিলেন। আকবরও এই মানে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের তর্ক বিতর্ক, তাদের মধ্যে উত্তেজনামূলক আলোচনা থেকে মূলত তার ভেতরে এটা প্রবেশ করেছিল যে আসলে এই সকল ধর্মের মূল নিয়ে একটি ধর্মগ্রন্থ যদি করা যায় তাহলে বেশিরভাগ লোক গ্রহণ করবে এবং সেটা তার জন্য আরো তার শাসনের জন্য সুন্দর হবে। এই জন্য আবুল ফজলের এই মূলত পরামর্শে তিনি দ্বীন ইলাহি তৈরি করেছিলেন। এবং আবুল ফজল এই আকবরের জীবনীর উপরে ব্যাপক আলোচনা করেছেন। সেই গ্রন্থ, একটি গ্রন্থ রচনা করেছেন, তার নাম আছে আকবরনামা। এই পরিশিষ্টে মূলত এর পরিশিষ্টে খ্যাতি লাভ করেছে এটা আবুল ফজল এই আকবরকে মূলত বিভিন্ন ভাবে তার এই যে জ্ঞান চর্চার প্রতি তার অনুপ্রাণিত করতেন। এছাড়া আরেকটি গ্রন্থ তুজুকি জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীরি। এই তুজুকি জাহাঙ্গীরি একটা প্রখ্যাত গ্রন্থ জাহাঙ্গীরের আত্মজীবনী। আমরা জানি জাহাঙ্গীরের নাম ছিল শাহজাদা সেলিম। সেলিম মূলত ফার্সি ভাষায়, তুর্কি ভাষায় এবং হিন্দি ভাষায় পারদর্শিতা অর্জন করেছিলেন। তিনি তার প্রপিতামহর অনুসরণ করেছিলেন, নিজের আত্মজীবনী নিজেই রচনা করেছিলেন এবং ভারতের ইতিহাসের এক মূল্যবান দলিল তার এই আত্মজীবনী। অর্থাৎ তিনি যে এইখানে শাহজাদা সেলিম তিনি যে নূরজাহানকে ভালোবাসতেন এবং হেরেমে থাকাকালীন নূরজাহানের প্রতি তিনি প্রীত হয়েছিলেন। পরবর্তীতে নূরজাহানকে আরেক জায়গায় তার আকবর বিবাহ দিয়েছিলেন এবং সেই মানে যার সঙ্গে তার বিবাহ হয়েছিল নূরজাহানের, সেই শের আফগানের সাথে, এই শের আফগানের কিভাবে মৃত্যু হলো এবং শের আফগান থেকে পরবর্তীতে আবার নূরজাহানকে ফিরিয়ে আনা হলো এবং কিভাবে মেলায় দেখা হলো তার সাথে, মেলায় দেখা হয়ে সেখান থেকে তার সাথে পরিচয় এবং কিভাবে তাকে বিবাহ করা হলো, এই সমস্ত ঘটনা প্রবাহ তার নিজের আত্মজীবনী থেকে পাওয়া যায়। অর্থাৎ এছাড়া ভারতের শাসন শৃঙ্খলা, ভারতের অমুসলিম জনসাধারণের অবস্থা, চিন্তা চেতনা, মুসলিম শাসনের প্রতি তাদের যে সহযোগিতা, তাদের যে বিরোধিতা, সব বিষয় নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে তার এই তুজুকি জাহাঙ্গীরি নামক গ্রন্থে। এছাড়া জাহাঙ্গীরের আত্মজীবনীতে তার পিতার শাসনকাল সম্পর্কেও তিনি ব্যাপক আলোচনা করেছেন। মুঘল আমলে নিজামুদ্দিন আহমদ বখশি নামে আরেকজন প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন। তিনিও মানে মুঘল ইতিহাসের উপর ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেছেন, ইতিহাস চর্চা করেছেন। এছাড়া আব্দুল কাদের বদায়ুনি নামে একজন প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন, যার ইতিহাস চর্চা থেকে মূলত মানে নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায়। আব্দুল হামিদ লাহোরি আরেকজন ঐতিহাসিক, তিনিও প্রখ্যাত পণ্ডিত ছিলেন এবং নির্ভরযোগ্য ইতিহাস রচনা করেছেন। খাজা নিয়ামতুল্লাহ এবং আব্বাস খান শেরওয়ানি মুঘল ইতিহাস চর্চার আরো দুইজন ইতিহাস অসামান্য অবদান রেখে গেছেন। এভাবে মুঘল ইতিহাস চর্চায় এই সকল ব্যক্তিদের অবদান আমরা লক্ষ্য করে থাকি, যেগুলো আমরা আমাদের মূলত আমরা তাদের পরবর্তীতে মুঘল আমলের সহ সুলতানি আমলের যে মানে ঐতিহাসিক বৃন্দ যেই আলোচনা করেছেন, সেই আলোচনা থেকে আমরা ব্যাপক উপকৃত হয়ে থাকি। ইতিহাস সমৃদ্ধ হয়েছে তাদের এই অবদানের প্রেক্ষিতে। এবং আজকের এই আলোচনার সমাপ্তিতে আজকের এই বিষয়টি যেহেতু আজকে সমাপ্তি ঘটছে, আজকে আমরা এই মুসলিম ইতিহাস তত্ত্ব এই বিষয়টি এই 11টি ক্লাসের মধ্যে আমরা সমাপ্ত করছি। এর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, বিচ্যুতি হতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে সেটা দেখবে এবং আগামীতে আশা করি তোমরা এই আরো আমাদের সাথে যখন সরাসরি ক্লাস হবে বা সাক্ষাৎ হবে আরো তোমাদের সাথে আলোচনা হবে, তোমরা উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। এছাড়া তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, ধন্যবাদ জানাই এবং সর্বোপরি
এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই যে ক্লাসের আয়োজন, এই আয়োজক যারা, সেই কর্মকর্তা, সেই আমাদের যারা মানে নিয়ন্ত্রণ করছেন ওখান থেকে, তাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ সকল এর সঙ্গে জড়িত কর্মকর্তা আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের এই ধরনের মানে মহতি উদ্যোগে আমি সত্যিই প্রীত, আমরা গর্বিত। আমরা আগামীতে আরো এগিয়ে যেতে পারবো এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে। আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং তারই নেতৃত্বে পরিচালিত তার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে। তারও এই মানে বলা যায় যে যুগোপযোগী চিন্তার ফসল হিসেবে আমরা আজকে অনলাইন ক্লাসের আয়োজন এবং যারা এই অনলাইন ক্লাসে আজকে তোমরা যুক্ত হতে পেরেছ, সকলকে আবার সুস্বাস্থ্য কামনা জানাই, সকলকে আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ।